নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই এটাই বাঙালির লাইফস্টাইল চ্যানেলে। আমাদের প্রাত্যহিক জীবনের ছোট ছোট আনন্দ, ঘোরাঘুরি আর বাঙালিয়ানার গল্প নিয়ে আমি চলে এসেছি আজকের নতুন ভিডিওতে। বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে হাজারো ইতিহাস আর ঐতিহ্যের গল্প। আজ আমরা যাব বাঁকুড়ার বিষ্ণুপুরে। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ অনেক অজানা কথা আজ তোমাদের জানাবো। আমার দাদু বাড়ি। আমার দাদু বাড়ি। মামা দাদু বাড়ি। মামা দাদু বাড়ি। হ্যাঁ, তো এটা কোথায়? সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর গড়বেতা। তো এখানে এসে আপনার কেমন লাগছে প্লিজ খুব বলবেন। সুন্দর লাগছে, তুমি এত সুন্দর করে ঘোরালা জায়গাটা, খুব সুন্দর লাগছে। আমি জীবনে এটা সেকেন্ড টাইম আসছি, আমি কি করে ঘোরালাম। আমি ফার্স্ট টাইম আসছি, তোমার সেকেন্ড টাইম এই কারণে ঘোরাতে পারলাম। এটাই বাঙালির লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তা আজকে আমরা এসেছি বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে অনেক মন্দির দেখার আছে এখানে। তা সেই মন্দির দেখতেই আমরা এসেছি। আমাদের ফ্যামিলি বলতে আমার মা, বৌদি, ভাইজি আর কিছু বন্ধুরা আছে। তা ভিডিওর মধ্যে তোমরা তাদেরকেও দেখতে পাবে। বিষ্ণুপুর বলতে এটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর। বাঁকুড়া মানেই পোড়ামাটির মন্দির আর লাল মাটির পথ, কিন্তু আধুনিকতার যুগে নির্মিত হয়েছে লাল মাটির ওপরে সিমেন্টের ঢালাইয়ের রাস্তা। কিন্তু এই লাল মাটির বুকেই লুকিয়ে আছে এমন এক স্থান, সেখানে মানুষ আসে ভক্তি আর এক অদ্ভুত শক্তির টানে। আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি বিষ্ণুপুরের মা ছিন্নমস্তা মন্দিরে। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানকার পরিবেশ। চারপাশটা বেশ নিরিবিলি, যা মনকে এক নিমেষে শান্ত করে দেয়। যারা বিষ্ণুপুর ভ্রমণে আসবে তারা একবার এসে মায়ের আশীর্বাদ নিতে ভুলো না কিন্তু। ছিন্নমস্তা মন্দির দেখা হয়ে গেছে, তো টোটো করবো, এবার টোটো করে গোটা ঘুরবো। মন্দিরে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, এখান থেকে কিনে পুজো দেওয়া যেতে পারে। এই যে সব পুজোর ডালি নিয়ে বিক্রি করছে। আগে টেরাকোটার মূর্তি। এই যে আমার ভাই যে এদিকে কিছু একটা দেখেছে, সেটা কিনবে মনে হয়। কি নিবি? তারপর আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সেই বিখ্যাত রাসমঞ্চের সামনে। এই যে এটা রাসমঞ্চ ঢোকার গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে যাদের বয়স 18 বছরের ওপরে তাদের এন্ট্রির টিকিট হচ্ছে 25 টাকা প্রতি জন প্রতি। আর যাদের 15 বছরের নিচে তাদের কোনো টিকিট মূল্য লাগবে না। এখানে টিকিটের একটা চার্ট আছে, দেখাচ্ছি চার্ট। এটি কেবল একটি মন্দির নয়, এটি মল্ল রাজাদের ভক্তি আর স্থাপত্য শৈলীর এক অপূর্ব মেলবন্ধন। 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর হাম্বির এটি নির্মাণ করেন। সেই সময় বিষ্ণুপুরের রাজারা ছিলেন পরম বৈষ্ণব। শোনা যায় বীর হাম্বির যখন শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে এসে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন, তখন থেকেই বিষ্ণুপুর হয়ে ওঠে দ্বিতীয় বৃন্দাবন। আর এই বৈষ্ণব সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল এই রাসমঞ্চ। একটু ভালো করে দেখলে, লক্ষ্য করলে দেখবে এই স্থাপত্যটি ভারতের আর কোনো মন্দিরের মতো নয়। এটি একটি বিশাল বর্গাকার মঞ্চের উপর দাঁড়িয়ে আছে। এর মাঝখানের অংশটি অনেকটা মিশরের পিরামিডের মতো ধাপে ধাপে উঠে গেছে। অনেকেই ভাবেন এটি কোনো দেবতার মন্দির, কিন্তু আসলে এখানে সারা বছর কোনো পূজা হতো না। এর আসল গুরুত্ব ছিল রাস পূর্ণিমার সময়। সেই সময় বিষ্ণুপুরের প্রতিটি মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহগুলিকে এখানে নিয়ে আসা হতো। এই খিলানগুলোর ভেতরে সারিবদ্ধভাবে বিগ্রহ সাজিয়ে রাখা হতো, যাতে সাধারণ মানুষ এক জায়গা থেকেই সমস্ত বিগ্রহের দর্শন পেতে পারেন। এখন আর এখানে রাস উৎসব পালিত হয় না, কিন্তু এই স্থাপত্যটি আজও সগৌরবে দাঁড়িয়ে থেকে আমাদের জানান দেয় বাংলার স্বর্ণযুগের কথা।
সবাই মিলে একটা ছবি সরকারি বাড়ি হচ্ছে নিমলদা ব্লগিং। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, প্রত্যেককে একবার হলেও আসা দরকার। বিষ্ণুপুরের এই মন্দিরটা সব থেকে অসাধারণ মন্দির। মন্দিরটার নাম আমি এখন রাসমঞ্চ। হ্যাঁ, ভেতরটা ঢুকলে মনে হবে রাসমঞ্চ। মানে যদি ঐতিহ্যের দিক থেকে মনে হয় রাসমঞ্চ, আর যদি এখনকার জেনারেশন দিক থেকে মনে হয় তাও এটা রাসমঞ্চ। তা বুঝে নাও তোমরা। দিদির মুখটা ঢেকে দিলি তো। চলো ভিডিও ভিডিও করছে যে এখন যাচ্ছি আমরা গুমঘরের সামনে দিয়ে। মল্ল রাজারা এখানে অপরাধীদের বন্দি করে রাখতেন। বলা হয় যে বন্দিরা এখানে ঢুকলে আর ফিরে আসতে পারতো না, তারা চিরতরে ঘুমিয়ে পড়তো, অর্থাৎ মৃত্যুবরণ করত। এই লোককথা থেকেই এটার নাম গুমঘর। এরপর আমরা চলে এসেছি শ্যামরাই মন্দিরে। 1643 সালে মল্লরাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন শ্রীকৃষ্ণের প্রতি তার গভীর ভক্তি থেকে। তখনকার সময়ে পাথর পাওয়া কঠিন ছিল বলে মল্ল রাজারা মাটি পুড়িয়ে ইট তৈরি করে এই বিস্ময়কর স্থাপত্য গড়ে তোলেন। তবে এই মন্দিরটিকে পঞ্চরত্ন মন্দিরও বলেন। এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর 5টি চূড়া, মাঝখানে একটি বড় এবং 4 কোণে 4টি ছোট চূড়া। এই জন্যই এই মন্দিরকে বলা হয় পঞ্চরত্ন মন্দির। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে 180 টাকাতে বড় কেজি শ্যামরাই মন্দিরের সামনে সব টেরাকোটা জিনিসপত্র দোকান সব বিক্রি হচ্ছে। এখন চলে এসেছি জোরবাংলা মন্দিরে। পেছনেই দেখতে পাচ্ছি জোরবাংলা মন্দির, দেখাচ্ছি চলো। এটিই হলো জোরবাংলা মন্দির। দূর থেকে দেখলে মনে হয় দুটি দোচালা কুঁড়েঘর পাশাপাশি জোড়া লাগানো রয়েছে। এই মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ নির্মাণ করেছিলেন। দুটি চালাঘরকে একত্রে জুড়ে দেওয়া হয়েছে বলেই এর নাম জোরবাংলা। এদিকটা কালো আসছে, এই তো দেখো, এবার দেখতে পাচ্ছ। সামনের অংশটি বারান্দা হিসেবে এবং পেছনের অংশটি গর্ভগৃহ হিসেবে ব্যবহৃত হয়।
ফটোগ্রাফি হচ্ছে। দেখো এই গাছটা কত সুন্দর লাগছে দেখতে, ভালো করে দেখাচ্ছি। এখানে সব প্রিপারেশন হচ্ছে, ফটোগ্রাফি শুট হবে, এখানে প্রিপারেশন চলছে এখানে। জোরবাংলা মন্দিরের আসল আকর্ষণ হলো এর দেওয়ালে খোদাই করা টেরাকোটা বা পোড়ামাটির কাজ। রামায়ণ ও মহাভারতের যুদ্ধের দৃশ্যগুলো এখানে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সময় মানুষের শিকার করার দৃশ্য, পালকিতে চড়ে যাওয়া, এমনকি পর্তুগিজ জলদস্যুদের জাহাজের ছবিও এখানে খোদাই করা আছে। তো চলো এবার দেখে নেওয়া যাক রাধাশ্যাম মন্দির। এই জায়গাটা আমি ছবি দেখেছি। রাধাশ্যাম মন্দির 1758 খ্রিস্টাব্দে মল্ল রাজা চৈতন্য সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। নাম শুনেই বুঝতে পারছো এটি শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গীকৃত। এই মন্দিরটি একটি একরত্ন মন্দির, অর্থাৎ এর বর্গাকার কাঠামোর মাথায় একটি গম্বুজাকৃতি চূড়া রয়েছে। এই মন্দিরটা ঠিক জোরবাংলার পাশেই, জোরবাংলাটা এখান থেকে দেখাচ্ছে। এই দেখো জোরবাংলা মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে। তবে এই মন্দিরের গর্ভগৃহে আজও রাধাশ্যামের পুজো হয়। চলো বেরিয়ে যাই, ওদিকটাতে যাই।
মৃন্ময়ী মাতার মন্দির এটা। রাধাশ্যাম মন্দিরে ঢোকার গেট এটা, ঠিক তার উল্টো দিকেই মৃন্ময়ী মাতার মন্দির, এটা তার বাউন্ডারি, এটা বাউন্ডারিটা। এবার আমরা চলে এসেছি মৃন্ময়ী মাতার মন্দিরে। এখানে প্রায় 1027 বছর ধরে পূজিত হচ্ছেন মল্ল রাজাদের কুলদেবী মা মৃন্ময়ী। বিষ্ণুপুরের এই মৃন্ময়ী মন্দিরটি স্থাপিত হয়েছিল 1997 খ্রিস্টাব্দে। রাজা জগৎ মল্ল এই মন্দিরটি নির্মাণ করেন। শোনা যায় মা স্বয়ং রাজাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং জঙ্গল ঘেরা এই স্থানে তাকে পুজো করার নির্দেশ দিয়েছিলেন। সেই থেকেই মা মৃন্ময়ী বিষ্ণুপুরের প্রধান দেবী। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো মৃন্ময়ী মাতার মূর্তি। এটি গঙ্গা মাটি দিয়ে তৈরি এবং বছরের পর বছর ধরে একইভাবে অক্ষয় হয়ে আছে। তবে মৃন্ময়ী মাতার মূর্তির ছবিটি আমি দেখাতে পারলাম না, কারণ এই মৃন্ময়ী মাতার ছবি তোলার নিষিদ্ধ এখানে। রাজ পরিবারের নিয়ম অনুযায়ী এখানে আজও প্রাচীন রীতি মেনে পুজো হয়। বিষ্ণুপুরের দুর্গাপুজো মানেই মা মৃন্ময়ীর পুজো। এখানকার সন্ধি পুজো শুরু হওয়ার সময় একসময় কামান দাগা হতো, যা আজও এক বিশেষ ঐতিহ্য। বিষ্ণুপুর আসলে এই মন্দিরে একবার মাথা না নোয়ালে তোমাদের সফর অসম্পূর্ণ থেকে যাবে। বন্ধুরা, বিষ্ণুপুরের এই পোড়ামাটির শিল্প শুধু ইতিহাস নয়, বরং আমাদের বাংলার এক অমূল্য সম্পদ। মন্দিরের গায়ে খোদাই করা এই প্রতিটি গল্প আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। যদি এই ঐতিহাসিক সফর তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, বাংলার এইরকম আরও অজানা ইতিহাস আর ভ্রমণের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।